আওয়ামী লীগ নিষিদ্ধের সরকারের নির্দেশনা মেনে কাজ করবে ইসি। যুদ্ধাপরাধে সহযোগীদের ক্ষমা চাইতে হবে বললেন উপদেষ্টা মাহফুজ। নিষিদ্ধ সংগঠনের বিষয়ে কঠোর হচ্ছে পুলিশ। রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান ও সহনশীলতার উপর গুরুত্বারোপ বিএনপি নেতা আমির খসরুর। নির্বাচন ইস্যুতে সরকারের নীরবতার সমালোচনায় রিজভী। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি চলাকালে লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। সোমবার বেলা 12টায় দুদেশের সেনাপ্রধানের বৈঠক। নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশ ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনার মাধ্যমে আমাদের বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ যেন সুখী হতে পারে। চট্টগ্রামের সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, গরমে অতিষ্ঠ জনজীবন। মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের, কমতে পারে তাপমাত্রাও। শ্রদ্ধা ভালো লাগার অপূর্ব মিশেল মা নিঃস্বার্থ ভালোবাসায় সন্তানকে নিয়ে যান সাফল্যের চূড়ায়। বিশ্ব মা দিবসে সকল গর্ভধারিণীর প্রতি ভালোবাসা। একটা ইচ্ছাই ছিল যে ছেলের সাথে থাকবো, কিন্তু থাকতে পারিনি। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর এই বাড়ি ছেড়ে এখন মেয়ের সাথে আসছি। একটা চাকরি করতাম, খুব ইচ্ছা ছিল, তো হয় নাই। এখন এইটুকু আফসোস, কিন্তু বাচ্চাদেরকে মানুষ করতে পেরেছি, এটাতে অনেক বড় সার্থক। বাঁচা মরার লড়াইয়ে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে আজ মুখোমুখি হবে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। শিরোপা দৌড়ে থাকতে হলে জয়ের বিকল্প নেই রিয়ালের। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধন নিয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশ পেলে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবারে কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নেব। পত্রিকা বা টেলিভিশনের রিপোর্টের ভিত্তিতে তো আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না, বুঝছেন না? কালকে যদি হয়ে যায় তাহলে কালকে আমরা বসে সিদ্ধান্ত নেব। ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে যারা কথা বলছেন তাদের শনাক্তের কথা বলেন তিনি। পোস্টে উপদেষ্টা আরো বলেন, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে যারা ষড়যন্ত্রের চেষ্টা করছে তাদের রুখে দেওয়ার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামীকাল প্রসিকিউশনের কাছে দাখিল হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, রিপোর্ট হাতে পেলেই ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে শুরু হবে বিচারের আনুষ্ঠানিকতা। এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এরই মধ্যে জুলাই গণহত্যায় শেখ হাসিনার সরাসরি নির্দেশের অডিও ফরেনসিক সহ বহু প্রমাণ পেয়েছে। তিনি আরো বলেন, 5ই আগস্ট চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফর্মাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। বক্তব্য, কোনো দলের ব্যানারে জুলাইকে হারিয়ে যেতে দিতে চান না তারা আরো বলেন, আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ বা দোসরদের কোনোভাবেই পুনর্বাসন করা হবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, আইন প্রয়োগের মাধ্যমে চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তোলে তারা।
তারা আরও জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধের ফয়সালা ছাড়া রাজপথ ছাড়বেন না। এছাড়া রাজপথে থাকাকালীন জুলাই ঘোষণাপত্র চান তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারিও দেওয়া হয়। মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবিধান সংস্কারের নাগরিক জোটের 7 প্রস্তাব সভায় বক্তব্য রাখছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এই প্রচেষ্টা হচ্ছে, কারণ যেভাবে কাঠামোগুলোকে ধ্বংস করা হয়েছে, প্রথমত স্বাধীনতার পর থেকেই এগুলো ভয়াবহ দুর্বল ছিল, ভঙ্গুর ছিল, ক্ষয়িষ্ণু ছিল। প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারই পরিণতি হিসেবে আমরা দেখতে পেয়েছি যে খুব সহজেই একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। সঙ্গত কারণে প্রশ্ন তোলেন যে 72 সংবিধানে যদি এই হবে, তাহলে আগের ক্ষেত্রে 16 বছরের আগে কেন ফ্যাসিবাদী শাসন তৈরি হলো না? তাহলে সম্ভবত 72-এর সংবিধানের মধ্যে সবকিছু উপাদান নেই, অবশ্যই নেই, সবকিছু নেই, কিন্তু আপনি সংবিধানে এমন ব্যবস্থা করেছেন, সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর কোনো রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যে একটা ফ্যাসিবাদী শাসন তৈরি হবে। এটা 1983 সালে, আত্মপ্রচার অর্থে বলছি না, 1983 সালে লিখিতভাবে আমি এই দাবি করেছিলাম যে বাংলাদেশে একটি সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে। 1993 সালে প্রকাশিত একটি বই আমি বলেছি যে বাংলাদেশের সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার পথ খোলা আছে। আমি একটা উদাহরণ দিই, 1991 সালে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশ যখন পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করে, তখন একটা ভয়াবহ কাণ্ড হয়েছে। 75 সাল থেকে, এবং সেটা 4র্থ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতির হাতে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতার প্রত্যেকটা অংশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছিল। বক্তব্য রাখছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না। কেউ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সকালে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। আরো বলেন, কোনো পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, অপরাধী ও অধীনস্থ পুলিশের কোনো অপরাধ হলে তা সরাসরি শুনে ব্যবস্থা নেওয়া হবে। জানান, টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপসের মাধ্যমে যে কোনো তথ্য দেয়া ও ডিআইজির সাথে সরাসরি যোগাযোগ করা যাবে। গোপন থাকবে তথ্যদাতার নাম। আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না। মামলার তদন্তে যারা দোষী, যারা দোষর হিসেবে পরিচিত, তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। দেশের রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রয়োজন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে বৌদ্ধ পূর্ণিমার শান্তি শোভাযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা জানান। আমির খসরু আরো বলেন, দেশে আর সংখ্যাগরিষ্ঠের রাজত্ব চলবে না, ধর্ম নিয়েও কোনো বিভক্তি হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। পরে নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ। দেশে আর সংখ্যাগরিষ্ঠের রাজত্ব চলবে না, ধর্ম নিয়েও কোনো বিভক্তি হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
পরে নন্দনকানন বৌদ্ধবিহারের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল থেকে নানা আচারে বিহারে অনুষ্ঠিত হচ্ছে বুদ্ধ পূজা। এ সময় পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করেন অনেকে। এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজ গড়ব, দেশ গড়ব, রাষ্ট্র গড়ব। বুদ্ধের জন্ম, মৃত্যু, বুদ্ধত্ব লাভ, তিনটি এই দিনে পুরো বিশ্বে যাতে শান্তি পায় এটাকে সে প্রার্থনা করি। অন্তর্বর্তী সরকারের কাছে সবাই নির্বাচন চাইলেও তারা নিশ্চুপ। সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা শেষে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। প্রশ্ন তোলেন, এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরও কিভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ে? উল্টো সরকারি বাহিনী ক্লিয়ারেন্স দিয়ে পাঠিয়ে দিয়েছে এমন অভিযোগ করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সাতক্ষীরা সহ নানা সীমান্তে পুশিন করাচ্ছে ভারত, কিন্তু সরকার সেখানে নীরব। মুগ্ধ ওয়াসিম ফাইয়াজদের রক্ত ঝরিয়ে ক্ষমতা দখলে রাখতে চেয়েছিল শেখ হাসিনা, এমনটাও বলেন রুহুল কবির রিজভী। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা করে নির্বাচন দিই, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে। সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। জগতের সকল প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণকে স্মরণ করেন বৌদ্ধ ধর্মানুসারীরা। দিনব্যাপী চলছে পূজা, শীল গ্রহণ, প্রার্থনা ও পিণ্ডদানের মতো আনুষ্ঠানিকতা। শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপনে সকাল থেকেই বাড্ডার আন্তর্জাতিক বিহারে ছিল বৌদ্ধ অনুসারীদের ভিড়। বোধিবৃক্ষের নিচে স্থাপিত 28টি বৌদ্ধ মূর্তিতে জল ও অন্ন অর্পণের মাধ্যমে শুরু হয় প্রার্থনা। স্বর্গ মর্তের যত প্রাণী আছে, মানুষ আছে, দেবতা আছে, সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এই প্রার্থনা করি। সকল প্রার্থনা শেষে বলে থাকি যে সব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি পাক। আনুষ্ঠানিক পূজা আর ভিক্ষু সংঘের পিণ্ডদান শুরু হয় সকাল 10টায়। পরে ধর্মীয় আলোচনা ও প্রার্থনায় অংশ নেন উপস্থিত সবাই। সারা বিশ্ব যেন শান্তি হয়, কারণ আমাদের ধর্মটাই হলো শান্তির ধর্ম, আমরা কোনো বিবাদে জড়াই না। জগতের যত মানুষ আছে সবার প্রতি আমি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। যত রকম ধ্বংসাত্মক কাজ যেন পৃথিবী থেকে চলে যায়, একদম যে বোমা এবং যে ক্ষেপণাস্ত্র এগুলি যেন চিরতরে বিলুপ্ত হয়ে যায়। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে পারলে পৃথিবীতে কমবে মারামারি, হানাহানি, বলেন আন্তর্জাতিক বৌদ্ধবিহারের প্রধান অধ্যক্ষ। আজকে আমরা প্রার্থনা করব যেন সমবেত প্রার্থনার মাধ্যমে আমাদের বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ যেন সুখী হতে পারে। বিশেষভাবে গুরুত্ব পায় পাক ভারত যুদ্ধ শেষে এই অঞ্চলের শান্তি ফেরার প্রার্থনা। এরপরই সাধু স্লোগানে একাত্ম হন ভক্ত অনুসারীরা। বৌদ্ধ ধর্মমতে 2.5 বছর আগে এ দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ এবং মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমা হওয়ায় নাম হয় বৌদ্ধ পূর্ণিমা। পৃথিবীতে যে হানাহানি, হিংসা, বিদ্বেষ সব ত্যাগ করে শান্তি লাভ করবে জগতের প্রতিটি প্রাণী। সংঘাত, সহিংসতা, যুদ্ধবিগ্রহের অবসান হবে, শান্তি ফিরবে এ ধরায়, এমন প্রার্থনাই ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের সকলের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই দফায় দফায় পাল্টাপাল্টি গোলাগুলি, বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ভারত পাকিস্তান সীমান্তে। একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে দিল্লি, ইসলামাবাদ। ভারতের দাবি, বারবার হামলা চালিয়েছে পাকিস্তান, যার জবাব দিয়েছে তারা। অভিযোগ অস্বীকার করে দিল্লিকেই যুদ্ধবিরতি অমান্যের জন্য দায়ী করেছে ইসলামাবাদ। সোমবার বৈঠকে বসতে যাচ্ছেন ভারত পাকিস্তানের সেনাপ্রধানরা। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টা পরের দৃশ্য। দিল্লি নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক স্থানে দেখা যায় বিস্ফোরণের চিত্র। ভারতের অভিযোগ, ধারাবাহিকভাবে চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান।
লাইন অফ কন্ট্রোলে মেলে পাল্টাপাল্টি গোলাবর্ষণের খবর। দিল্লির দাবি, প্রথমে ভারতীয় ভূখণ্ডে গোলা ছোড়ে পাক বাহিনী, জবাবে পাল্টা হামলা চালায় তাদের সেনারা। এর জেরে অমৃতসরে রাতভর রেড অ্যালার্ট জারির পর সকালে তা তুলে নেওয়া হয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিটি ঘটনাতেই নজর রাখছে দিল্লি, এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব। গেল কয়েক ঘন্টা বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে। আমরা বিষয়টির উপর গুরুত্ব সহকারে নজর রাখছি। সেই সাথে পাকিস্তানকেও বিষয়টি সমাধানে দ্রুত এবং দায়িত্বের সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তবে ইসলামাবাদের পাল্টা দাবি, নয়াদিল্লি লঙ্ঘন করছে যুদ্ধবিরতি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শর্ত মানতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এর আগে যুদ্ধবন্ধে মধ্যস্থতা করায় যুক্তরাষ্ট্র চীনকে ধন্যবাদ জানান পাক প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই খুলে দেওয়া হয় পাকিস্তানের আকাশসীমা। শুরু হয় স্বাভাবিক বিমান চলাচল। তবে এখনও বন্ধ ভারতের ৩২টি এয়ারপোর্ট। বৃহস্পতিবার থেকে ফ্লাইট চালুর কথা বিমানবন্দরগুলোর। ৪ দিনের পাল্টাপাল্টি সংঘাতের পর শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর করে দুই প্রতিবেশী, যাতে সহায়তা করেছে ৩০টিরও বেশি দেশ। সোমবার এই ইস্যুতে আবারও আলোচনায় বসার কথা ভারত পাকিস্তানের সেনাপ্রধানদের। অনিক রহমান, যমুনা নিউজ। পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বন্দ্বের দীর্ঘস্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। শনিবার এক বিবৃতি প্রকাশ করে সংস্থাটি। সেখানে যুদ্ধবিরতিকে স্বাগত জানায় তারা। কৃতজ্ঞতা প্রকাশ করে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি। গঠনমূলক সংলাপের মাধ্যমে বিরাজমান সমস্যাগুলো সমাধানের আহ্বান জানায় ওআইসি। দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনার ব্যাপারেও ছিল তাদের উদ্বেগ। স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে দেশগুলোকে বিরত থাকার আহ্বানও জানায় তারা। টানা ৪ দিনের তীব্র গোলাগুলি ও বোমাবর্ষণের পর স্বস্তি ফিরেছে ভারত ও পাকিস্তানের সীমান্ত এলাকায়। ড্রোন হামলা বা গুলির ভয় না থাকায় স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরছাড়া মানুষ ফিরতে শুরু করেছে নিজ বাড়িতে। কাজে ফিরছে বিভিন্ন পেশার মানুষ। মিষ্টি বিতরণ করে যুদ্ধবিরতি উদযাপন করছে অনেকেই। শান্ত একটি সকাল, টঙে বসে চা পান, পত্রিকায় চোখ বোলানো। খোলা হয়েছে দোকানপাট, কাজে ফিরছে মানুষ। টানা ৪ দিন ধরে আতঙ্কে থাকা ভারত ও পাকিস্তানের সীমান্ত এলাকাগুলোয় অবশেষে দেখা মিলল স্বস্তির এক সকালের। ভারতের পুঞ্চ, আখনুর, ফিরোজপুর, রাজৌরি, পাঠানকোট সহ সীমান্তবর্তী প্রায় সব এলাকাতেই ফিরছে জীবনের স্বাভাবিক ছন্দ। ড্রোন বা গোলাবর্ষণের খবর মেলেনি এসব এলাকায়। কোথাও কোথাও মিষ্টি বিতরণ করে যুদ্ধবিরতি উদযাপন করেছে মানুষ। পুরা গাঁও यहाँ से परेशान था, छोटे बच्चे बूढ़े। গত ৪-৫ দিন ধরে সীমান্তের গোলাগুলির কারণে অনেক সমস্যার মধ্যে ছিলাম। পুরো গ্রামে একটা আতঙ্ক বিরাজ করছিল। শিশু থেকে বৃদ্ধ দিনভর ঘরের ভিতরে থাকতে হচ্ছিল, আর রাত হলেই গোলাগুলির ভয়ে অন্য গ্রামে চলে যেতে হচ্ছিল। যুদ্ধবিরতির খবরে খুব খুশি আমরা। পাকিস্তানেও কাজে ফিরছে মানুষ, স্বাভাবিক হচ্ছে যান চলাচল। আতঙ্কে ঘরছাড়া বাসিন্দারা ফিরতে শুরু করেছে নিজ বাড়িতে। পুনরায় মিলিত হচ্ছেন প্রিয়জনদের সাথে। যুদ্ধবিরতির সংবাদে উচ্ছ্বসিত তারা। এই যুদ্ধ পুরো অঞ্চলেই প্রভাব ফেলত। শুধু পাকিস্তান ও ভারত নয়, এই অঞ্চলের অন্যান্য দেশগুলোরও ক্ষতি হতো। যুদ্ধবিরতির উদ্যোগ নেয় ট্রাম্পকে সাধুবাদ জানাই। অনেক পরিবার এখান থেকে সরে গেছে। তাদের জন্য কোনো বাংকার বা সুরক্ষিত আশ্রয়স্থল ছিল না, তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানাই। পরিস্থিতির উন্নতি হলেও দুদেশের সীমান্তেই এখনো মোতায়েন রয়েছে বাড়তি নিরাপত্তা। সাধারণ মানুষের আশা, বহাল থাকবে যুদ্ধবিরতি, ফিরবে না সংঘাত। রেজবানা সায়মা, যমুনা নিউজ। মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হবে বৃষ্টিপাত। একই সাথে তাপমাত্রাও নেমে আসবে। সকালে আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক জানান, আগামীকালও ঢাকায় তীব্র তাপদাহ চলবে। তাপমাত্রা থাকবে 40-এর উপরে। তবে আগামীকাল বিকেলের পর থেকে দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার উত্তরাঞ্চলে শুরু হবে বৃষ্টি। 13 মে থেকে সারা দেশে যে বৃষ্টিপাত হবে তা 20 মে পর্যন্ত চলবে। সেক্ষেত্রে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমবে। এই অস্বস্তিকর অবস্থা আর আজকে এবং আগামীকালকে পর্যন্ত থাকতে পারে। তবে আগামীকালকে দেশের উত্তর পূর্বাঞ্চলে তাপমাত্রা কমতে পারে। উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী পরশু দিন অর্থাৎ 13 তারিখে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তখন থেকে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে।
দর্শক, আবহাওয়ার সবশেষ আপডেট জানবো আমার সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছ থেকে। ভাস্কর, আপনি এর আগের খবরেও জানাচ্ছিলেন সেই আপডেটগুলো, আবহাওয়া অফিস থেকে নতুন কোনো তথ্য জানালো কিনা এবং আগামীকাল বিকেলের পর থেকে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে, সুখবর বলতেই পারি, সে বিষয়ে জানাবেন। ঈশ্বর, প্রথমে একটা কথা বলবো যে এই মুহূর্তে ঢাকা শহরের তাপমাত্রা 39 ডিগ্রি এবং সেটা অনুভূত হচ্ছে 43 ডিগ্রি পর্যন্ত। সুতরাং বুঝতেই পারছেন যারা সড়কে বের হয়েছেন তারা চাকরির দায় এবং খুব একটা জরুরি প্রয়োজন না থাকলে আজকে কিন্তু কেউ ঢাকার রাস্তায় বেরোচ্ছেন না। এবং যে তীব্র রোদ, আবহাওয়া অফিস কিন্তু বলছে এই রোদের তাপ আগামীকাল বিকেল পর্যন্ত ঢাকাবাসীকে ভোগাবে, কারণ তাদের যে পূর্বাভাস পরশু দিন থেকে বৃষ্টি শুরু হবে, কিন্তু তার আগে অর্থাৎ আগামীকাল বিকাল পর্যন্ত আবহাওয়াবিদদের মতে যে অথবা ভাষায় তীব্র তাপদাহ বলতে যা বোঝে সেই বিষয়টি কিন্তু ঢাকা শহরে থাকবে এবং আগামীকাল হয়তোবা কিছুটা বাড়তে পারে তাপমাত্রা আজকের থেকে। কিন্তু তার পাশাপাশি আবহাওয়াবিদরা আরেকটি কথা বলেছেন যে আজ বিকাল থেকে বাতাসের গতিবেগ কিছুটা বাড়বে, সেই হিসেবে যদি আগামীকাল তাপমাত্রা বাড়লেও যদি বাতাসের গতিবেগ কিছুটা বাড়ে সেক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি পোহাবে রাজধানীবাসীর জন্য। আর সকাল থেকে আমরা বিভিন্ন এলাকা ঘুরছি, যদিও আজকে সরকারি ছুটির দিন, কিন্তু তারপরও একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কাউকে কিন্তু আমরা সড়কে বের হতে দেখছি না। যে বা যারা বের হচ্ছে তাদেরকে আমরা দেখছি যে ছাতা নিয়ে কিন্তু তারা বের হওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন বিশেষ করে শ্রমজীবী মানুষের সাথে কথা বলেছি যারা দিন আনে দিন খায় পরিস্থিতিতে আছে, যে তারা বলছে বিশেষ করে সিএনজিওয়ালা এবং রিক্সা চালক যারা রয়েছে তারা কিন্তু বলছে যে যাত্রীর এতটাই অভাব যে তারা জমার টাকাও এখন পর্যন্ত তুলতে পারছেন না। ঈশ্বর। ভাস্কর, অনেক ধন্যবাদ আপনাকে। সূর্যের প্রখরতায় হাঁসফাঁস সারা দেশের জনজীবন, তীব্র গরমে যেন পুড়ছে দেশ। রাজশাহী, রংপুর ও ঢাকাসহ বিভিন্ন বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গ্রীষ্মের দাবদাহে তপ্ত পথ ঘাট, বাতাসে যেন আগুনের হলকা। মধ্য দুপুরেও ফাঁকা ব্যস্ততম সড়ক, শহর থেকে গ্রাম সবখানেই মরুর উত্তাপ। কোনো কিছুতেই মিলছে না স্বস্তি। শ্রমজীবীরা সবচেয়ে বিপাকে। স্বস্তির আশায় গাছের ছায়া, পুকুর কিংবা জলাধারে ছুটছে মানুষ। আগামী 13 মে থেকে সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোনো কাজ কাম করা যাচ্ছে না, মানে মরুভূমির মতন হাওয়া আসতেছে, গরম হাওয়া গাছ লাগতেছে, খুব গরম হচ্ছে, রাস্তা বের হওয়া যাচ্ছে না। হ্যাঁ, বাতাস আছে কিন্তু তাও গরম। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে চলছে বিজিএমই এর নির্বাচন নিয়ে ফোরাম নেতাদের সংবাদ সম্মেলন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবশ্যই আছেন, না হলে একটা পদে থাকার পরেও আবার কেন নির্বাচনে আসতে হবে? একটা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পরেও আবারও কেন নির্বাচনে আসতে হবে? এইগুলা মেলানো খুব কঠিন। তখনই মনে হয় যে ব্যক্তিগত স্বার্থ আছে। আমরা তো আসছি, আমি ফ্রি সার্ভিস দিতে, আমার নিজের ব্যবসার ক্ষতি করে এখানে আসছি। সেক্টরের ভালো হইলে দেশের ভালো হবে, আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই সেক্টরটা ভালো করলে নতুন প্রজন্ম আসবে এবং দ্বিতীয় প্রজন্ম আসবে। আমি আপনাদের সাংবাদিক ভাই বোনদের বলতে চাই, এটা কালকেই বলতে হবে না, এটা একটু ভালো করে প্রচার করা দরকার। এই শিল্পটা আরও সামনে এগোবে যদি দ্বিতীয় প্রজন্ম এবং নতুন প্রজন্ম আসে। দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। নতুন প্রজন্ম হচ্ছে যিনি বা যারা কখনোই ব্যবসায় ছিলেন না, লেখাপড়া শেষ করে অথবা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় আসতেছেন, তাদেরকে উৎসাহিত করতে হবে। এই জন্যই আমরা কিন্তু বলেছি যে নতুন উদ্যোক্তাদের ফান্ড দেওয়া। আর সেকেন্ড জেনারেশন হচ্ছে আমাদের সন্তানেরা আসতে হবে। এই জন্য তাদের একটা অলরেডি একটা ভালো প্ল্যাটফর্ম আছে। তারা যদি ডিসকারেজ হয়, তারা যদি মনে করে যে এই সেক্টরে আসাটা সম্মানজনক না, তাহলেও কিন্তু এইটার ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। সো ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমরা আসতেছি না, অন্য কেউ আসলে সময় বলে দেবে, আমরা বলবো। আর নির্বাচনের দিন দলীয় লোকজন, একটু আগেই নির্বাচন কমিশনের সাথে আমরা মিটিং করে এসেছি, কোনো অবস্থাতেই এটা অ্যালাউ করা হবে না। ওনাদেরকে বলা হয়েছে যে কোনো ধরনের বাইরের লোক যেন নির্বাচনের দিন ওখানে ভিড় করতে না পারেন, সেই ব্যবস্থা ওনারা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি এইবারে নির্বাচনটা ফেস্টিভ মুডে হবে। সিলেট সীমান্তে মেঘালয়ের রাত্রিকালীন কারফিউ এবং
বিএসএফ এর পুশকিনের ঘটনায় সতর্ক বিজিবি। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আছেন আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন। সেখানকার সার্বিক পরিস্থিতি তার মাধ্যমে জেনে নেব। রিপন, আপনি তো সেখানে রয়েছেন, সীমান্ত এলাকার পরিস্থিতি কেমন জানাবেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি পুশকিনের কোনো ঘটনা আবারও ঘটেছে কিনা? ইশরাত, এখন পর্যন্ত এই সীমান্ত বিশেষ করে সিলেটের যে 48 বিজিবি এবং 19 বিজিবি, আমি এই মুহূর্তে রয়েছে 19 বিজিবির জৈন্তাপুর এলাকায়, এবং এই দুই সীমান্তে কিন্তু এখন পর্যন্ত পুশিনের ঘটনা ঘটেনি। এবং যেহেতু মৌলভীবাজারে বড় ধরনের পুশিনের ঘটনা ঘটেছে, আপনি জানেন যে সেখানে 59 জনকে পুশিন করেছে বিএসএফ, এবং সেই বিষয়টি মাথায় রেখেই এর পাশাপাশি যেহেতু মেঘালয় রাজ্য সরকার এই সিলেট শহর, সিলেট, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার, এই যে মেঘালয়ের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে, যে শূন্যতাটা রাতের মধ্যে তৈরি হবে সেই শূন্যতার উপর ভর করে যাতে পুশিন না করতে পারে সেই ব্যবস্থায় কিন্তু বিজিবির পক্ষ থেকে নেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিজিবির এই যে টহল, এটি কিন্তু সার্বক্ষণিক এবং 24 ঘন্টায় এই ধরনের টহল এবং সর্বোচ্চ সতর্কতার মধ্যে রাখা হয়েছে বিজিবি সদস্যদের। এর পাশাপাশি এই টহলের পাশাপাশি বিজিবি সদস্যরা সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে যাচ্ছেন এবং মানুষকে, যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, তাদেরকে নানাভাবে বোঝাচ্ছেন যে কোনোভাবেই যাতে এই কারফিউ চলাকালীন সময়ে এবং দিনের বেলাতেও সীমান্তের খুব কাছাকাছি এই লোকগুলো না যায় সেই সচেতনতা তৈরি করছেন, এবং পুশিন ঠেকাতে যে ফাঁকা যে জায়গাগুলো তৈরি হয়েছে এবং সেই জায়গাগুলোতে যাতে সীমান্তের লোকজনও সচেতন থাকে, যাতে করে কোনো ধরনের এ ধরনের পুশিনের ঘটনা ঘটলেই যাতে বিজিবির কাছে সে তথ্য দিয়ে দেয়, সেই আবেদন কিন্তু বিজিবির পক্ষ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ আপনাকে রিপন। মা, তিনি শিখিয়েছেন পৃথিবীর অনুভূতিগুলো কিভাবে অনুভব করতে হয়, কিন্তু তার অনুভূতির খবর আমরা কতটুকু রাখি? মায়ের চোখে পৃথিবীর আনন্দ দুঃখ দেখে দেখে বড় হই আমরা। গর্ভধারিণীর কষ্টগুলো কি দেখতে পাই আমরা? সন্তানকে প্রতিষ্ঠিত করতে জীবন পার করা মানুষটার জীবনে যে কত অপূর্ণ ইচ্ছে, সেই খোঁজ কি কখনো নিয়েছি? কয়েকজন মায়ের অপূর্ণ ইচ্ছের কথা জানাবেন সহকর্মী ফানহার নান্সি। সন্তানকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এক জীবন পার করা এই মায়ের ইচ্ছে ছিল ছেলের সাথে থাকা। বিদেশে পাড়ি জমানো ছেলের হয়তো সেই ইচ্ছেতে সাড়া দেওয়ার সময় হয়ে ওঠেনি। একটা ইচ্ছাই ছিল যে ছেলের সাথে থাকবো, কিন্তু থাকতে পারিনি। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর এই বাড়ি ছেড়ে এখন মেয়ের সাথে আসি, এটাই আমার মনের কষ্ট। মা নিজের সাধ্য ছাড়িয়ে পৃথিবীর সর্বোচ্চ সুখের চূড়ায় নিয়ে যেতে চান সন্তানকে। এই জার্নিটা পার করতে করতে অবকাশ হয় না নিজের জন্য ভাবনার। আমি তো আমার জন্য কিছু করি নাই, আমার কোনো আইডেন্টিটি নাই, কোথাও গেলে আমার লিখতে হয় আমি হাউস ওয়াইফ। এটা আমার কাছে খুবই একটা কষ্ট দেয় যে আমার তো হাউস ওয়াইফ থাকার কথা ছিল না। আমার বোনরাও চাকরি করছে, আমি কেন কোথাও ঢুকি নাই। এখন ওই সময় ফিল করি না, এখন ফিল করি যে আমার নিজস্ব কোনো আইডেন্টি কেন থাকলো না। হ্যাঁ, একটা হয়তো ভালো চাকরি করতে পারতাম, আমারও এডুকেশন ছিল। আমি সবচেয়ে বড় কথা, বিয়ের পরে আমার আমি মা হওয়ার পরে আমি পুরো পড়াটা শেষ করেছি। মা মানেই তো সন্তানের সর্বস্ব বিলিয়ে দেওয়ার চিরায়ত উপাখ্যান। মায়েদের কাছে যখন জানতে চাওয়া জীবনের সাফল্যের উপলব্ধি, তখন বারবার উঠে আসে সন্তানদের সাফল্যের তালিকা। অনেক কিছু করার ইচ্ছা ছিল, বাচ্চাদেরকে করতে গিয়ে নিজে একটু হিমশিম খেয়ে পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি। এটা তো একটু আফসোস একটু থাকেই যে সবাই বাচ্চারা শিক্ষিত, আমিও শিক্ষিত হতাম বা একটা চাকরি করতাম, খুব ইচ্ছা ছিল, তো হয় নাই। এখন এইটুকু আফসোস, কিন্তু বাচ্চাদেরকে মানুষ করতে পেরেছি, এটাতে অনেক বড় সার্থক। মায়ের নিজের অনেক ইচ্ছে পূর্ণতা পায়নি হয়তো, কিন্তু তাতে কি এক বিন্দু আফসোসও অনুভব করেন না এই অপূর্ণতায়। লেখাপড়াটা আমি কখন কিভাবে পিছিয়ে গেলাম ওই সময় আমি বুঝতে পারিনি, যার ফলে আমার না পিএইচডি প্রোগ্রামটা হয় নাই। আমি জীবনের শেষ প্রান্তে এসে অবসরকালীন সময়ে মাঝে মাঝে এটা মনে হয় আমি আরেকটু চেষ্টা করলে হয়তো আমি পিএইচডি প্রোগ্রামটা কমপ্লিট করতে পারতাম। মাকে ভালোবাসতে কোনো একটি নির্দিষ্ট দিনক্ষণের দরকার হয় না, তবু একটি দিন থাকুক না শুধুই মার জন্য। না হয় একটি দিন মনে করিয়ে দিলাম, মা তুমি আছো আমার পৃথিবী জুড়ে। এই যে একটা দিন হয়, মা তো প্রতিদিনই, মার কোনো নাই, কিন্তু এই যে একটা করে গিফট দেয় বাচ্চারা হাসি খুশি ভাবে, তো ওটা তো একটা সার্থক মনে হয় যে বাচ্চারা যে মাকে দিচ্ছে।
মাকে অসম্ভব শক্তিতে পূর্ণ করে পৃথিবীতে পাঠান সৃষ্টিকর্তা নিজে। সেই ভালোবাসার শক্তি পরিমাপ অথবা প্রকাশ অসম্ভব। তবু বলি, মা, তোমায় অভিবাদন। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবিধান সংস্কারে নাগরিক জোটের 7 প্রস্তাব সভা চলছিল, এখনো চলছে। সেখানে বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এবং একটা যেহেতু নতুন সংবিধান আমাদের একটি দলীয় এজেন্ডা, আমরা মনে করি যে বাংলাদেশে একটি নতুন রিপাবলিক একটি নতুন সংবিধানের মাধ্যমে তৈরি করা উচিত। তবে এই ইন্টারিম সময় একটা মধ্যপন্থা হিসেবে নির্বাচিত যে সংসদ, সেটি হচ্ছে একই সাথে আইনসভা এবং সংবিধান প্রণয়নের জন্য অর্থাৎ গণপরিষদের জন্য ব্যবহৃত হতে পারে। তো নতুন সংবিধান বা গণপরিষদ নিয়ে এখানে অনেকগুলো আলোচনা হয়েছে। একটা আলোচনা যে আমরা তো সংবিধান রিরাইট করছি না, তাহলে আসলে কেন গণপরিষদ? এখানে তো কমিশন, সেখানে সব আলোচনা হচ্ছে, তাহলে গণপরিষদ আসলে তো বিতর্কের জায়গা থাকবে না। তো গণপরিষদে যদি আমাদের সেই রকম আলোচনার জায়গা না থাকে, আলোচনাগুলো যদি আগেই হয়ে যায় এবং একটা ঐক্যমত্য যদি চলে আসে, তারপরেও আমরা মনে করি যে গণপরিষদ প্রয়োজন। লালিগার খবর, হারলেই শেষ লালিগার শিরোপা জয়ের স্বপ্ন। বাঁচা মরার লড়াইয়ে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে রোববার বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই লস ব্লাঙ্কোসদের সামনে। অন্যদিকে 3 ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে বার্সেলোনা। তবে লেভানডোভস্কি ও জুলস কুন্দের অনুপস্থিতিতে কিছুটা চিন্তিত হ্যান্সি ফ্লিক। চলতি মৌসুমে এখন পর্যন্ত শিরোপা জয়ের স্বাদ পায়নি রিয়াল মাদ্রিদ। আর্সেনালের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে কোপা দেল রেতেও। বাকি আছে শুধু লিগ টাইটেল। তবে সেখানেও বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে হলে শেষ ভরসা এখন এল ক্লাসিকো। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ হারলে কিংবা ড্র করলে লিগ জয়ের আশা আর থাকবে না, সেটা বলাই যায়। তবে সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকো মানেই যেন রিয়ালের হার। এই মৌসুমে 3 বার বার্সার কাছে হারলেও পরিসংখ্যানের পাল্লাটা ভারী রিয়ালের দিকেই। কাতালানদের মাঠে শেষ 5 ক্লাসিকোতে 4 বার জিতেছে রিয়াল মাদ্রিদ। 10টা এওয়ে ক্লাসিকোতে 5 জয়ের বিপরীতে 3টা ড্র। মৌসুমের শেষ শিরোপা জিতে সেই খরা কাটাতে চায় গ্যালাক্টিকোসরা। অন্যদিকে শেষের পথে রিয়াল আনচেলত্তি সম্পর্ক, তাই তো বার্সাকে হারিয়ে শেষটা শিরোপা জয়ের আনন্দেই রাঙাতে চায় রিয়াল বস। অন্যদিকে 34 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে লা লিগার টেবিল টপার বার্সেলোনা। শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে কাতালানরা। তবে সেই আত্মবিশ্বাসে একটু ভাটা পড়তে পারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায়। কারণ ইন্টারের কাছে হেরে ট্রেবল জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। এই হারের শোক কাটিয়ে ওঠার খুব একটা সময় পায়নি বার্সেলোনা। মানসিক ধাক্কা সামলে রিয়ালের বিপক্ষে ম্যাচটা বার্সার জন্য বড় চ্যালেঞ্জ। এই ম্যাচ হারলেও অবশ্য রিয়ালের থেকে 1 পয়েন্ট এগিয়ে থাকবে লা লিগার টেবিল টপাররা। পরের ম্যাচগুলো অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে হওয়ায় কোনো অঘটন না ঘটলে শিরোপা জয়ের পথে কোনো বাধা থাকবে না কাতালানদের জন্য। এদিকে এল ক্লাসিকোর আগে চিন্তার ভাঁজ পড়েছে ফ্লিকের কপালে। হাই ভোল্টেজ এই ম্যাচে দল থেকে ছিটকে গিয়েছেন লেভানডোভস্কি ও জুলস কুন্দে। চলতি মৌসুমে রক্ষণভাগের সঙ্গে আক্রমণভাগেও দুর্দান্ত ছিলেন কুন্দে। কোপা দেল রের ফাইনালে রিয়ালকে কাঁদিয়েছিল এই ফরাসি ডিফেন্ডার। অতিরিক্ত সময়ে দৃষ্টিনন্দন জয়সূচক গোলটি আসে তার পা থেকেই। সেই গোলেই অল হোয়াইটদের 3-2 গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে হ্যান্সি ফ্লিকের ছেলেরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।